তো এখন আমরা ক্লাস 8-এর যে ভৌতবিজ্ঞান বইটার পরিবেশ বিজ্ঞান বইটার যে চ্যাপ্টারটা রয়েছে রাসায়নিক বিক্রিয়া, ওইটা আমরা পড়াবো। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে কি কি মূল বিষয়গুলো আমাদের এই ক্লাস 8-এ আলোচনার বিষয় থাকবে, যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, বুঝতে পেরেছিস? রাসায়নিক বিক্রিয়াটাকে প্রভাবিত করা যাবে কোন কোন বিষয় দ্বারা, সেটা একটা সাব হেডিং রয়েছে। এছাড়া রয়েছে অনুঘটক, বুঝতে পেরেছিস? অনুঘটক জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। আর একটা জিনিস রয়েছে তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন, এই জিনিসটা রয়েছে। আর শেষ অংশতে রয়েছে জারণ বিজারণের ধারণা। এই চারটা অংশ নিয়ে এই চ্যাপ্টারটা রয়েছে, বুঝতে পেরেছিস? তো এই চ্যাপ্টারে আমরা প্রথমে যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। তো এইটা আমরা একটা ক্লাসে আজকে পড়িয়ে দিচ্ছি, এবং আর বাকিটা আমরা বিভিন্নভাবে পরবর্তী ক্লাসগুলোতে পড়াবো। তো রাসায়নিক বিক্রিয়া এই যে প্রভাবকটা আলোচনা করতে গিয়ে প্রথমে চলে আসছে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এটা আমরা আগে জেনেছি, রাসায়নিক বিক্রিয়া ক্লাস 7-এ তোরা পড়েছিলিস। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তো আমরা যেটা আজকে আলোচনা করছি রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকগুলো এটা আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয় না, যে প্রক্রিয়ায় কি হয় কি একটা কোনো পদার্থ ভেঙে নতুন ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করবে, কিংবা দুই বা ততোধিক পদার্থ তাদের মধ্যে পরস্পরের মধ্যে মিশে গিয়ে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করবে, সেইগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলেছি। সেই রকম রাসায়নিক বিক্রিয়া ক্লাস 7-এ আমরা বিভিন্ন প্রকার পড়েছি, যে কোনোটা হয়তো বিয়োজন বিক্রিয়া, কোনোটা হচ্ছে কি যে বিয়োজন বিক্রিয়া কোথাও পড়েছি, কোনো সময় বলেছি কি বিনিময় বিক্রিয়া পড়েছিলাম আগে। তারপরে আর কি পড়েছি যে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পড়েছি, প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি। আর হচ্ছে কি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এইগুলো আমরা পড়েছি, তাই তো? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আমরা পড়ে নিয়েছি, এবং প্রত্যেকটার উদাহরণ দেখে নিশ্চয়ই বলতে পারবি। ধর আমি একটা বিক্রিয়া লিখছি, এটা কি ধরনের বিক্রিয়া হবে? C+O2 = CO2। এটা কি ধরনের বিক্রিয়া হবে? এটা প্রত্যক্ষ সংযোগ, সরাসরি পরস্পর জুড়ে গিয়ে বিক্রিয়াটা হয়েছে। আবার যদি একটা বিক্রিয়া লিখি, ধরো NaOH প্লাস ধরো HCl, এটা এখানে কি হচ্ছে NaCl প্লাস H2O। এটা একটা কি ধরনের বিক্রিয়া? এখানে বিনিময় হয়ে গেছে, এই অংশটা যদিও এই বিক্রিয়াটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ, এই অংশের সঙ্গে এটা হয়ে গেছে, এটা পরস্পর নিয়েছে, এই দুটো পরস্পরকে নিয়ে এই বিক্রিয়াটা হয়েছে। যদিও এটা বিনিময় বিক্রিয়া নয়, আমরা বিনিময় বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, একটা প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে উদাহরণটা মনে আছে এখন। ধরো জিঙ্ক প্লাস ধরো আমরা কি দিয়েছি H2SO4, এটা আমরা কি পাবো? ZnSO4 প্লাস H2 পাবো। তাহলে এই যে Zn অংশটা এটাকে প্রতিস্থাপিত করে দিয়ে এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ, প্রতিস্থাপন, বিয়োজন বিক্রিয়া, কোনো একটা বড় যে যৌগ ভেঙে যাবে, যেমন আমরা উদাহরণ যেটা মনে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এইরকম ভাবে ভেঙে যায়। তাহলে এটা একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো এই বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা ক্লাস 7-এ পড়েছি। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এই সমস্ত বিক্রিয়াগুলোকে প্রভাবিত করতে পারা যাবে কোন কোন বিষয় দ্বারা, বুঝতে পেরেছিস? কোন কোন ভৌত প্রভাবকগুলো দ্বারা এদেরকে আমরা প্রভাবিত করতে পারবো। তো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের আজকে আমাদের ক্লাস 8-এর বিষয়, যে ফার্স্ট প্রভাবিত করতে পারবো সেরকম কতগুলো পরপর আমরা বইতেই রয়েছে। যেমন হচ্ছে কি 1 নম্বর প্রভাবক হচ্ছে তাপ। প্রথম প্রভাবক হচ্ছে তাপ। তাপ দিলে কোনো বিক্রিয়া কিন্তু কখনো দ্রুত হয়, কিংবা কখনো সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াগুলো দ্রুত গতিতে ঘটতে থাকে। যেমন সচরাচর তোরা দেখে থাকিস, ধরো কোনো রাসায়নিক বিক্রিয়া, সচরাচর যারা রান্না করিস জানিস, ধরো কড়াইতে সমস্ত কিছু কাঁচা মালগুলো তুলে দিয়ে, আনাজ টানাজ তুলে দিয়ে তাপ দিচ্ছিস না, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু হবে? যতক্ষণ না উনানের আগুন জ্বালাচ্ছিস, তাপ দিচ্ছিস, ততক্ষণ যখন তাপ যত বেশি দিতে থাকবে তত তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া হয়, তরকারিটা তো রেডি হয়ে যাবে। তাহলে তাপটা যত দেওয়া হবে তাহলে একটা বিক্রিয়ার প্রভাব, এটা আমাদের সচরাচর ঘরে আমরা এটা করতে থাকি, অর্থাৎ তাপ দিলেই কিন্তু ওর কার্যকারিতাটা শুরু হয়ে যাবে। তো সেই রকম একটা উদাহরণ বইতে যেগুলো রয়েছে আমরা সেখান থেকে একটা বলছি। যেমন কি একটা পরীক্ষা করা আছে আমাদের বই থেকে, বলছি যেমন কি দুটো টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল, কিউপ্রিক নাইট্রেট
জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট। কিউপ্রিক, আমরা এর আগের যে চ্যাপ্টারটাতে আমরা কপারের দু প্রকারের নাইট্রেট তৈরি করতে পারে, সিইউ আর নাইট্রেট। এর যখন কিউপ্রিক নাইট্রেট হবে, এটা হচ্ছে তার সংকেত CuNO3। কিউপ্রিক তখন কপারের যোজ্যতা হচ্ছে 2, এই যখন ইক যোজ্যতা তৈরি করে। আর কিউপ্রাস নাইট্রেট CuNO3, তখন কপারের যোজ্যতা 1 ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। তাহলে দুটো টেস্ট টিউব, আমরা টেস্ট টিউব এরকম দেখতে, একদিকটা বদ্ধ একদিকটা এরকম দুটো টেস্ট টিউব আমরা নিয়েছি। এই দুটো টেস্ট টিউবে আমরা কি করেছি, একটাতে কি করেছি, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল রাখা আছে, একটাতে জল যোগ করে রাখা আছে, এর সঙ্গে জল যোগ করে একটাতে রাখা রয়েছে। কি বলছি, বোঝা গেল? আর একটা টেস্ট টিউবের উষ্ণতা, একটা টেস্ট টিউবকে ঘরের উষ্ণতায় রেখে দিলাম, দুটোতেই আমি একই জিনিস রেখেছি। এবারে একটাকে আমি ঘরের উষ্ণতায় রেখে দিয়েছি, আর একটাকে তাপ দেওয়া শুরু করব। যদি আমি তাপ দেওয়া শুরু করি এখানে বার্নারের উপর বসিয়ে, তাহলে দেখা যাবে কি, এটা ধর একটা বার্নারের সাহায্যে তাপ দিচ্ছি, দিলে দেখা যাবে কি না এইখানে বিক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না। তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে কি, তাপ দিলে এদের বিক্রিয়া শুরু হবে, বিক্রিয়া হয়ে কি বিক্রিয়াটা ঘটতে থাকবে, এবং বিক্রিয়াটা আমাদের বইতে দেওয়া আছে, দেখ এখান থেকে একটা বাদামি গ্যাস বের হতে থাকবে, অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস বের হবে। বিক্রিয়াটা আমাদের বইতে দেওয়া রয়েছে। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করবে যে তাপ লাগবে বিক্রিয়া শুরু করতে গেলে। তাহলে এটা একটা প্রভাবক। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে, বিক্রিয়াটাতে কপার নাইট্রেট কিউপ্রিক নাইট্রেট CuNO3 একে তাপ দিচ্ছি, তাপ দিলে এটা ভেঙে গিয়ে কি হবে, কিউপ্রিক অক্সাইড CuO+ কি হবে, নাইট্রোজেন ডাই অক্সাইড বাদামি বর্ণের গ্যাস হবে, আর অক্সিজেন হবে। তাহলে এই নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসটার বর্ণ কিন্তু বাদামি, এবং এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা সম্ভবত বইতে 2 দেওয়া আছে। বিক্রিয়াটা নিজেরা ব্যালেন্স করতে পারিস, 2 দিলে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 দিতে হবে, কারণ এখানে 2 রয়েছে ওভারঅল। তাহলে 2, তাহলে এখানে কপারের সামনে 2 দিলাম, তাহলে অক্সিজেন 2 হয়ে গেল। আর অক্সিজেন বর্তমানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 মধ্যে 4 দুগুণে 8 হয়ে আছে, 8 4 12, তাহলে 2O2। তাহলে এইভাবে তোরা বিক্রিয়াটা ব্যালেন্স করতে পারিস। তাহলে এটা হচ্ছে একটা বিক্রিয়ার প্রভাবক আমরা আলোচনা করলাম, বইতে যেমন রয়েছে। অর্থাৎ দুটো টেস্ট টিউব নিয়েছিলাম, একটাতে জল যুক্ত করে রেখেছি, আর একটাতে, দুটোতেই জল যুক্ত করে রেখেছিলাম, তারপর একটাতে তাপ দিলাম আর একটাতে তাপ দিই। তো এখান থেকে আমরা বাদামি গ্যাস বের হতে দেখব, এখানে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসটা বের হতে দেখব। বোঝা গেছে? তাহলে এটা একটা প্রভাব। এবারে কি কারণ, কি উষ্ণতা যখন বাড়ানো হয় তখন কেন বিক্রিয়াটা হয় না, উষ্ণতা বাড়ালে পদার্থের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। আমরা সাধারণত দেখে থাকি কি, ঠান্ডা পড়লে আমরা সবাই চুপচাপ জড়সড় হয়ে বসে থাকি, কোনো কথাবার্তা নেই, চুপচাপ জড়সড় হয়ে বসে থাকি। ঠিক সেই রকম তাপমাত্রা কম থাকলে কি হয়, অণুগুলো কিন্তু চুপচাপ যে যার পজিশনে বসে থাকে। আবার তাপমাত্রা বাড়লে কি হয়, আমরা ছটছট করতে থাকি, গরম পড়েছে তো আমরা এদিক ওদিক দুলছি, মাথা নাড়াচ্ছি, হাঁসফাঁস করছি। অণুগুলোর ভেতরেও তাপ বাড়লে কি হবে, তারাও দুলতে থাকবে, কাঁপতে থাকবে, তখন তাদের গতিও বেড়ে যাবে। যখন গতি বেড়ে যাবে তখন তাদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করবে। বিক্রিয়া করলে তখন আমরা তাহলে তাপ একটা প্রভাবকের কাজ করে। এবারে কি আলো, আর একটা প্রভাবক কি হচ্ছে, আরেকটা প্রভাবক হচ্ছে আলো। আর একটা প্রভাবক যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আলো। আলো হচ্ছে আরেকটা প্রভাবক, আমরা আলোচনা করছি। পরে আমরা আরো একটা যে প্রভাবকের বিষয়ে চলে আসছি সেটা হচ্ছে আলো। তাহলে প্রথমে একটা আলোচনা করলাম তাপ, দ্বিতীয় নম্বর প্রভাবক কি হচ্ছে আলো। অর্থাৎ আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এটা সচরাচর সবাই জানে। এই যে উদ্ভিদ তাদের পাতায় যখন খাদ্য তৈরি করে, সূর্যালোক পড়লে সে খাদ্য তৈরি করতে পারে। পাতায় যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিল আর মাটি থেকে শোষিত জল আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে উদ্ভিদ কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। সেই যে বিক্রিয়াটা কিন্তু একমাত্র আলোর উপস্থিতিতে সংঘটিত হয়। এছাড়া কিনা আমরা যে অনেক সময় ফটো তুলতে যেতাম আগে, এখনকার দিনে তো যে যার ক্যামেরাতে তুলে নিচ্ছি, আগে হচ্ছে রিল থাকতো, ডার্ক রুমে গিয়ে সেই রিলকে ধুয়ে সেখান থেকে নেগেটিভ পাওয়া যেত। সেখানে কিন্তু অন্ধকার ঘর, প্রত্যেকটা যে যে স্টুডিওতে থাকতো সেই ঘরে বসে তাকে কাজ করতে হতো। তো সেখানে আলোতে কোনো রকম যদি ওই ফটো রিলটা খুলে দেওয়া হতো, তাহলে আলো পেয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেই রকম যে ফটো প্লেট, যে সে আলো পড়লে কিন্তু বিক্রিয়া করে যায়। তাহলে কিছু কিছু ঘটনাগুলো আলোর দ্বারাও প্রভাবিত হয়। তাহলে এখানে আমাদের বইতে যে দুটো উদাহরণ রয়েছে, একটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আমরা সালোক সংশ্লেষ বানান কি, দন্তস্বয় আকার তো। সালোক সংশ্লেষ বিক্রিয়াটা কি
না এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, আর কে কে লাগছে 6 অণু জল লাগছে, আর কে লাগছে, আর এইটা থেকে ক্লোরোফিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সূর্যালোক। এখানে সূর্যালোক দিলেই ক্লোরোফিলেই ঘটে যাবে, কি হয়ে যাবে C6H12O6 গ্লুকোজ তৈরি হয়ে যাবে আর 6 অণু অক্সিজেন তৈরি হয়ে যাবে, তাই তো। এইভাবে এটা হচ্ছে একটা যে সালোক সংশ্লেষ বিক্রিয়া, এটা তোরা জীবন বিজ্ঞানে পড়েছিস নিশ্চয়ই, যে এটা এই যে বিক্রিয়া এত সহজ বিক্রিয়া নয়, কিন্তু এটা অনেক চক্রের মধ্যে কিন্তু সংঘটিত হয় পাতায়, তাই তো। সেই পাতার যে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল স্ট্রোমা অঞ্চল, গ্রানা অঞ্চল রয়েছে, সেখানে বিভিন্ন ভিন্ন বিক্রিয়াগুলো হয়। তো এটা হচ্ছে এক প্রকারের আলোর উপস্থিতিতে ঘটে বিক্রিয়া। আর একটা বিক্রিয়ার কথা বললাম কি, যে ডার্ক রুমে ছবি তোলার ঘরে কিন্তু যে ফটো নেগেটিভের কাজ হয় সেটা কিন্তু আলো পেলেই নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে একটা প্রভাব। এরপরে আরো একটা প্রভাবকের কথা বলছি, সেটা হচ্ছে কি না চাপ। চাপ ব্যাপারটা কি, চাপ দেওয়া। তোদের ঘরের লোক চাপ দেয় না অনেক সময়, বলছে এটা কর ওটা কর, অর্থাৎ বাইরে থেকে জোরে বল প্রয়োগ করা হচ্ছে, মেন্টালি প্রেসার তোদেরকে দেওয়া হচ্ছে, সেটা এক প্রকারের চাপ। আবার পরীক্ষা যখন চলে আসবে তোরা দেখবি চাপ অনুভব করছিস, একটুও পড়িসনি সারা বছর, এখন পরীক্ষার চাপ অনুভব করছিস। অনেকে চাপে কি অজ্ঞান হয়ে যায়, সে চাপ সেটা হচ্ছে অন্য ধরনের চাপ। আর এখানে চাপ বলতে আমরা বায়ুর চাপকে বোঝাবো, বায়ুর চাপকে আমরা বোঝাবো। বায়ুর চাপ কি জিনিস, আমাদের এই আমরা কিন্তু এই বায়ু সমুদ্রে ডুবে রয়েছে, বুঝতে পেরেছিস। বায়ু আমাদের উপরে প্রায় কত হাজার কিলোমিটার পর্যন্ত বায়ু রয়েছে, প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু বায়ু রয়েছে। সেই বায়ু তাহলে তার যে একটা ওজন রয়েছে, সে আমাদের উপরে ওই ওজন প্রয়োগ করছে, এবং একক ক্ষেত্রফলের উপর ওজন বা বলটা কি আমরা বলি চাপ। কি বলছি বোঝা গেল। আমরা যদি এটাকে পৃথিবী ধরি, পৃথিবীর উপর অনেক উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে, তাহলে এই বায়ুমণ্ডলের একটা স্তম্ভকে আমরা যদি ধরি, তাহলে সেটা এখানে নিচে একটা যদি লোক দাঁড়িয়ে থাকে তার উপর চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলের পুরো ওজনটা তার উপর পড়ছে, এবং সেটা একক ক্ষেত্রফলের উপর যে ওজনটাকে আমরা বলছি বল। তাহলে এটা এই যে ওজনের মান, বায়ুর চাপের মান কত আমরা জানি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত না 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপ। আমরা তো পড়েছি ফার্স্টের দিকে চ্যাপ্টার গুলোতে, 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের চাপ। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। অর্থাৎ আমরা যে একটা পরীক্ষা করেছিলাম, একটা পারদ পূর্ণ পাত্রতে 1 মিটার একটা লম্বা যদি পারদ নলকে, এটা পারদ আছে, এই যে মার্কারি রয়েছে, আর একটা টিউব নিলাম সেটাকেও পারদে ভর্তি করে, এতে পুরো পারদ ভর্তি করে ডুবিয়ে দিই 1 মিটার লম্বা একটা পারদের নলকে, তাহলে দেখো যে 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পারদ থেকে যাবে, আর এখানে ফাঁকা শূন্যস্থান তৈরি হবে, এটাকে টরিসলিড শূন্যস্থান বলে। তাহলে এই যে 76 সেন্টিমিটার উচ্চতম পর্যন্ত পারদটা দাঁড়িয়ে থাকছে, এটা কিসের জন্য পাচ্ছে না বায়ু এখানে চাপ দিচ্ছে, সেই চাপটা এখানে একে তুলে রাখতে এখানে সাহায্য করছে। তাহলে এই 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের যে চাপটা, সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, সেটা ব্যালেন্স করে রয়েছে। এইদিকে বায়ুর চাপ আর এইদিকে পারদের চাপ, দুটো পরস্পর ব্যালেন্স হয়ে আছে, তাহলে এই দিক দিয়ে আমরা বায়ুমণ্ডলের চাপ বলতে পারি। এখন এই বায়ুমণ্ডলের চাপের তুলনায় কখনো কম চাপে বা কখনো বেশি চাপেও বিভিন্ন বিক্রিয়া ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ঘটে, সেই রকম একটা উদাহরণ দেওয়া দেখ। এই যে এটা আমরা সচরাচর সেরকম ডিটেলসের বিক্রিয়া দেওয়া নেই, এমনি চাপ পড়লে বিক্রিয়া ঘটে। বন্দুকের ক্ষেত্রে আমরা যে ট্রিগার টিপলে সেখানে প্রেসারে হয়, সেই প্রেসারে পড়লে সেই চাপের ফলে কি হয়, সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া বারুদের মধ্যে ঘটে যায়, তারপরে সেখান থেকে বন্দুক চলে যায়। তোরা যদি বন্দুক চালানো পরবর্তীকালে শিখতে চাস, তাহলে আজ থেকে তোরা এনসিসি ক্যাম্প কিংবা বিভিন্ন মিলিটারি ট্রেনিং ক্যাম্প হয়, সেখানে ছেলেরা চলে যেতে পারিস, মেয়েরাও চলে যেতে পারিস। আমাদেরও ইচ্ছা ছিল যে একবার বন্দুক চালানো শিখি, কিন্তু তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। বন্দুক চালানো অর্থাৎ দেশের হয়ে লড়াই করা অত সহজ কাজ নয়, তাহলে সেটা করতে গেলে কিন্তু প্রচুর শক্তি দরকার পড়বে। না হলে বন্দুক চালাতে গিয়ে কি হবে, বন্দুক এসে এমন জোরে ধাক্কা দিবে, সেই ধাক্কার আঘাতে আমরা উল্টে যেতে পারি। তো সেই জন্য আমাদেরকে বন্দুক চালানোর আগে যদি আমরা ভারত মাতার সেবা করতে চাই বর্ডারে গিয়ে, তাহলে কিন্তু প্রস্তুতি নিতে হবে, বুঝতে পেরেছিস। সেইখানে তারা তো পাখি মারা বন্দুক চালায়, কার কুকুর মারা বন্দুক চালায়, মানুষ মারা বন্দুক চালাতে গেলে কষ্ট করতে হবে। কারা? সেটা কাছ থেকে মারলে মরবে, আর না হলে দূর থেকে মারলে একটু ছোট একটা ক্ষত হয়ে যাবে, বুঝতে পেরেছিস। সে যাই হোক, ওইগুলো বন্দুকগুলো কখনো চালিয়েছিস? এই যে মেলাতে অনেক সময় সেই বেলুন ফাটানোর জন্য, আর সেখানে দিয়ে তোরা নিশানা করবি, দেখবি একটিও বেলুন ফাটবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আনাড়ির মতো যদি চালাস দেখবি বেলুন সব ফেটে যাবে,
একেবারে নিশানা করে ফাটাবি, একটাও বেলুন ফাটবে না। তোরা চোখ বন্ধ করে চালিয়ে দিবি, বেলুন ফেটে যাবে আর প্রাইজ পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? সেখানে বিভিন্ন থাকে সেই এই চাপ। তাহলে সে যে বন্দুকের ট্রিগার টিপলে কি হয়, ট্রিগার টিপলে ওখানে চাপ পড়ে, চাপে কি হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে যায়। বোঝা গেছে? এরপরে চলে আসছে যে দ্রাবক। দ্রাবক হচ্ছে আরেক প্রকারের বিক্রিয়া, যে প্রভাবক, কথা নয়, দ্রাবক। তাহলে আর একটা প্রভাবক কি হচ্ছে, দ্রাবক। তাহলে প্রথম থেকে যেগুলো পড়ে যাচ্ছি, প্রথমে পড়েছিলাম কি, প্রভাবকটা তাপ। 2 নম্বর প্রভাবক কি পড়লাম, আলো পড়লাম। 3 নম্বর প্রভাবক কি পড়েছি, যে না চাপ পড়লাম। এরপরে আমরা পড়তে যাচ্ছি দ্রাবক। দ্রাবক কাকে বলে, অর্থাৎ আমরা যে দ্রাবক কাকে বলে, যে দ্রবীভূত করে নেয় নিজেকে। আমরা যে সবাই চিনির শরবত নিশ্চয়ই তৈরি করে খাচ্ছিস আজকাল, শরীর গরম হয়ে যাচ্ছে, যে অনেক সময় কি করছি, গ্লাসে 1 গ্লাস জলে 1 চামচ চিনি, না 1 গ্লাস চিনি নিয়ে 1 চামচ জল দিস, হ্যাঁ 1 গ্লাস চিনি আর হচ্ছে 1 চামচ জল, না 1 গ্লাস জল আর 1 চামচ চিনি। তাহলে যেটার পরিমাণ বেশি রাখলে কাজ হবে সেটাকে তখন দ্রাবক বলা হয়। জলটাকে বেশি রাখতে হচ্ছে, আর হচ্ছে যে চিনিটা কম থাকছে, তাহলে চিনি হচ্ছে তখন দ্রাব বলা হয়, যেটা কম থাকে। আর জল যেটা বেশি থাকছে সেটাকে বলা হচ্ছে দ্রাবক, অর্থাৎ যে অন্য কাউকে দ্রবীভূত করে নিচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে এরকম জলের মতো আরো অনেক দ্রবীভূত করে নেওয়ার মতো লোক আছে। জল সব জায়গায় পাওয়া যায়, এই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এবং জলে বেশিরভাগ পদার্থ গুলে যায়। জল ছাড়াও আর কে তরল পদার্থগুলো আছে, সেগুলো পেট্রোল কিংবা কেরোসিন, পারদ হবে না, পারদ একটা ধাতু, এছাড়া আর ধরো ডিজেল, কেরোসিন, পেট্রোল, কার্বনের সালফাইড, বেনজিন, এইগুলো সবই হচ্ছে বিভিন্ন দ্রাবক। এরা দ্রবীভূত হয়ে যেতে পারে। তাহলে এদের মধ্যেও তরল পদার্থের মধ্যে অন্যান্য পদার্থগুলো দ্রবীভূত হয়ে যেতে পারে। তো যে দ্রবীভূত করতে পারে সেই হচ্ছে এখানে আপাতত দ্রাবক বলছি। তাহলে সেই রকম কোন দ্রাবক, যেমন আমরা জলকে আমরা দ্রাবক হিসাবে যদি কোনো জায়গায় মিশিয়ে দিই, দেখবো যে বিক্রিয়া ঘটে। বোঝা গেছে? জল এই দ্রাবকটা সম্পর্কে একটু জেনে নিবি। জলের গঠনটা কি, জলের সংকেত কি, কে বলবে? H2O। তাহলে কটা হাইড্রোজেনের পরমাণু রয়েছে? 2টো, আর একটা অক্সিজেনের পরমাণু রয়েছে। আমরা যে অক্সিজেনের পরমাণু গঠন করেছিলাম, একটা অক্সিজেনের পরমাণুর ভেতরে প্রোটন থাকে হচ্ছে 8টা, নিউট্রন থাকে 8টা, আর বাইরের কক্ষগুলোতে ইলেকট্রন থেকে যায়। তাহলে প্রথমটায় 2টো ইলেকট্রন, তারপরেরটায় 6টা ইলেকট্রন। বোঝা গেছে? আর হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা পড়ছি একটাই মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, আর বাইরের কক্ষে মাত্র একটা ইলেকট্রন থাকে। এই হাইড্রোজেন, তাহলে এই দেখ বাইরে 6 ইলেকট্রন আছে, তাহলে 8 করার জন্য 2টো হাইড্রোজেন দরকার। তাহলে একটা অক্সিজেনের কাছে 2টো। তাহলে আমরা বাইরের কক্ষের যদি ইলেকট্রন বিন্যাসটা লিখি, বাইরের কক্ষে শুধু 6টা আছে, 1 2 3 4 5 6, আর একটা হাইড্রোজেনের আরেকটা এখানে আসবে, আর একটা হাইড্রোজেনের এখানে আসবে। তাহলে অক্সিজেনের মোট টোটাল গোল করে দিলে 8 হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা যখন সে নিজে গোল হয়ে যাবে এরকম, আর এই হাইড্রোজেনের এটা হয়ে যাবে গোল হয়ে যাবে। এইভাবে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করবে। অর্থাৎ হাইড্রোজেনেরও 2টো ইলেকট্রন হয়ে যাচ্ছে, অক্সিজেনেরও 8 হয়ে যাচ্ছে। এইভাবে জলের সংকেতে আমরা এইভাবে অর্থাৎ এই দিকটায় জলের ভেতরে এই দিকটায় অক্সিজেন কি করতে পারে, বেশি ইলেকট্রনগুলোকে টেনে রাখে, সেই জন্য এই দিকটা নেগেটিভ হয়, আর এই দিকটা সামান্য পজিটিভ ইলেকট্রন হাইড্রোজেনের দিকে থাকে। বুঝতে পেরেছিস? অর্থাৎ জলের গঠনের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এবং অক্সিজেন কি করে বেশিরভাগ ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখে। সেই জন্য জলের অণুগুলো কিন্তু একটু ধ্রুবীয় প্রকৃতির, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ জলের অণুগুলো। সেই রকম হওয়ার জন্য কিন্তু ও গুলিয়ে নিতে পারে অনেক পদার্থকে। তো তার সম্পর্কে আমরা পরে আসছি। এই জল মেশালেই অনেক পদার্থ বিক্রিয়া শুরু করে দেয়। যেমন বইতে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখ খাওয়ার সোডার ব্যবহার তোরা নিশ্চয়ই জানিস। খাওয়ার সোডা, তার সংকেত কি? খাওয়ার সোডার সংকেত পড়বে সোডিয়াম বাইকার্বনেট। এর সঙ্গে টার্টারিক অ্যাসিড, তেঁতুল খাচ্ছিস আজকালকার, পেকে গেছে তেঁতুল, সেই তেঁতুল যে থাকে টার্টারিক অ্যাসিড, হ্যাঁ, সেই টার্টারিক অ্যাসিড যদি মিশিয়ে দেওয়া হয়, একটা টেস্ট টিউবে নিয়েছিস, দুজনকে মিশিয়ে রেখে দিয়েছিস, কোনো বিক্রিয়া হবে না। কিন্তু সামান্য জল যোগ করে দিলেই, তাহলে একটা টেস্ট টিউব নিয়েছিস, এই টেস্ট টিউবটাতে শুধু এইটা আছে, আর একটাতে কি করেছিস, আর একটা টেস্ট টিউবে কি করেছিস, এইটা রয়েছে, এইখান থেকে এইটা পুরোটা রয়েছে, এই প্যাকেটের মালটা রয়েছে।
অর্থাৎ পদার্থগুলো রয়েছে। তাহলে দেখবি মেশালে এইখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হতে থাকে, অর্থাৎ এইখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, কিন্তু এখান থেকে আমরা কোনো কার্বন ডাই অক্সাইড পাবো না। তাহলে এই জল একটা গুরুত্বপূর্ণ পদার্থ, দ্রাবক হিসাবে কাজ করছে, মিশিয়ে দিলেই ওখানে গুলে গিয়ে ওখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হতে সাহায্য করছে। তো এরকম একটা ছোটখাটো উদাহরণ আমাদের বইতে দেওয়া রয়েছে। আমরা পরবর্তীকালে পড়ার সময় যেখানে জল মিশালে বিক্রিয়া ঘটে সেই রকম অনেক বিক্রিয়া দেখতে পাবো। এই সময় অনেক সময় জল মিশালে বিক্রিয়া ঘটে যায়, যেমন দেখবি চুন নিয়ে তাতে জল ফেলে দিবি, দেখবি ফুটতে শুরু করে দিয়েছে, তাহলে বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে শুকনা চুন যেগুলো পুকুরে দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তাহলে সেখানে কি করে, জল মেশালেই বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে জল একটা দ্রাবকের কাজ করছে, ওখানে ফেললেই বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাহলে এইরকম একটা দ্রাবকের মতো কাজ করে। আচ্ছা, এছাড়াও আমরা কি বললাম, এই জল ছাড়াও অনেক প্রকারের দ্রাবক আছে। জল না মিশিয়ে যদি আমরা সেগুলো মেশাতাম কোনো কাজ হবে না। আমরা কি মেশাতাম, ওই যে বলছিলাম কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলো দ্রাবকের কাজ করে। কার্বন ডাই সালফাইড, বেনজিন, সেগুলো হচ্ছে জৈব দ্রাবক। আর জল হচ্ছে কি না অজৈব দ্রাবক। অজৈব দ্রাবক আর জৈব দ্রাবকের মধ্যে একটা পার্থক্য আছে। অজৈব দ্রাবক মানে একটা অজৈব পদার্থ, জীবজগৎ থেকে সরাসরি জল পাওয়া যায় না। আর জৈব পদার্থ হচ্ছে অর্থাৎ জীবজগৎ থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে জৈব দ্রাবক। কেরোসিন, পেট্রোল, এগুলো হচ্ছে জীবজগৎ থেকে পাওয়া যাচ্ছে। কারণ কি, এই পদার্থগুলো কিভাবে পাওয়া গেছে, মাটির নিচে দীর্ঘদিন ধরে চাপা পড়ে গিয়ে ধরো কোনো মৃতদেহ সেটা তেলে পরিণত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে সেটা হচ্ছে জৈব দ্রাবক। তাহলে সেই দ্রাবক মেশালে আবার কাজ হবে না। তো এই জৈব দ্রাবকের আর অজৈব দ্রাবকের মধ্যে পার্থক্য কি, অজৈব দ্রাবক জলটাতে একটা ধ্রুবীয় প্রকৃতির, একদিকে প্লাস একদিকে মাইনাস রয়েছে। সেই গুণটা থাকার জন্য কিন্তু অনেক কাজ জল করে দেয়, যা অন্যরা পারে না। বিশেষ করে যে তড়িৎযোজী যৌগগুলো, আমরা যেটা পড়েছি এর আগের চ্যাপ্টারে, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ এবং আয়নীয় বন্ধনী যে পড়েছি আয়নীয় বন্ধনী, সেখানে আমরা যে সোডিয়াম ক্লোরাইডের কথা পড়েছি। সোডিয়াম আর ক্লোরিন কি করে মিলিত হয়ে সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে জুড়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এখানে এই যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু অণু হিসাবে নেই, এরা আয়ন হিসাবে পাশাপাশি বসে রয়েছে। তো এই রকম সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণকে যদি জলে মিশিয়ে দেওয়া হয়, এই সোডিয়াম ক্লোরাইড আলাদা আলাদা হয়ে যাবে, প্লাস আর মাইনাস আলাদা আলাদা হয়ে খুলে যাবে। অর্থাৎ কি, জলের মধ্যে ফেলে দিলে জলের এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, জলের অণুর ছবিটা আঁকছি, একটা সোডিয়াম ক্লোরাইডকে ফেলে দিয়েছি, Na প্লাস আর Cl মাইনাস, তার একটা সোডিয়াম ক্লোরাইডের লবণ ফেলে দিয়েছি, লবণের একটা অণু আছে, এখানে অণু নয় আণবিক সংকেতের আকারে রয়েছে। তো এইখানে ফেলে দিলে কি করবে, এই যে প্লাস অংশটা, জলের প্লাস অংশটা কি করবে, এই প্লাস অংশকে বিকর্ষণ করবে। আর এই মাইনাস অংশটা Nm প্লাস অংশটা আরেকটা জলের অণুর কথা বলছি, এই প্লাস অংশটা কি করবে, জলের এই মাইনাস অংশটাকে টেনে খুলে দেবে, পরস্পর টেনে প্রত্যেকটা অণুকে খুলে দেবে। এইভাবে কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক, অজৈব দ্রাবক জল কিন্তু বিভিন্ন যে আয়নীয় যৌগগুলো, যেমন সোডিয়াম ক্লোরাইড ছাড়াও আর কে আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা আরো অনেকগুলো পড়তে বলেছিলাম, কিংবা জিঙ্ক সালফেট, এগুলো হচ্ছে মূলক দ্বারা তৈরি যৌগ। তো এইগুলোকে এভাবে দ্রবীভূত করে দিতে পারে। তাহলে জল এমন একটা দ্রাবক যেখানে কিনা তড়িৎযোজী যৌগগুলো বিশেষ করে গুলে যাবে। কিভাবে গুলে যাবে না, জলের এই যে অণু রয়েছে, জলের অণুটা একটা ধ্রুবীয় প্রকৃতির, সেই ধ্রুবীয় প্রকৃতির মানে একদিকে প্লাস একদিকে মাইনাস আছে। প্লাস প্লাসকে আকর্ষণ করে না বিকর্ষণ করে, প্লাস আর প্লাসকে পরস্পরকে বিকর্ষণ করে, একই জাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আর প্লাসের কাছে মাইনাস আনলে কি হবে, জুড়ে যাবে, চিপকে যাবে, প্লাসের সামনে মাইনাস। তাহলে সেই রকম প্লাসের কাছে প্লাস আনলে বিকর্ষণ করে ঠেলে দিবে। সাধারণত আমরা একই জাতীয় লোকেরাদের মধ্যে মারামারি বেশি হয়, ছেলেদের মধ্যে শুধু ছেলেদের মধ্যে মারামারি হয়, আর ছেলেদের পাশে মেয়েদেরকে বসিয়ে রাখলে অনেক সময় দেখি তাদের বেশ জমাটি আড্ডা হতে থাকবে, অর্থাৎ কোনো বিকর্ষণ হবে না, তখন আকর্ষণ হবে। তো এইরকমই অর্থাৎ একই জাতীয় যে আয়নগুলোর মধ্যে কিন্তু কি হবে, বিকর্ষণ, আর যে বিষম জাতীয় যে আধানগুলোর মধ্যে কি হয়, আকর্ষণ হয়। তো এইটা জন্য কিন্তু জল একটা গুরুত্বপূর্ণ দ্রাবক হওয়ার জন্য মানে বিভিন্ন প্রকার বিক্রিয়া ঘটে। তো এই রকম অনেক জৈব দ্রাবকের নাম, জৈব দ্রাবকগুলোর নাম বইতে দেওয়া আছে, দেখ বইতে দেওয়া আছে জৈব দ্রাবকগুলোর নাম, দেখ ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, এইগুলো হচ্ছে জৈব দ্রাবক। চিন্তা করছি এরপরে আর একটা প্রভাবক পড়বো, সেটা কি, সেটা হচ্ছে তড়িৎ, কথা নয়, আর একটা দ্রাবক যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ। তাহলে তড়িৎ পাঠালে অনেক সময় বিক্রিয়া হয়ে যাবে, বিশেষ করে তড়িৎ যদি পাঠাই আমরা, যে বিক্রিয়াটা সাধারণত ঘটে থাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।
এবারে একটা আমরা বলছি তড়িৎ পাঠালে সমস্ত পদার্থ কিন্তু পরিবর্তন হবে না। এই যে কারেন্টের তারে কারেন্ট যাচ্ছে, তড়িৎ যাচ্ছে, তার কি চেঞ্জ হয়ে রূপান্তরিত হয়ে সোনা, রূপা, লোহা এগুলো আলাদা হয়ে যাচ্ছে? তাহলে তার শুধু কখনো গরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তারটার কিন্তু এটা ভৌত পরিবর্তন। আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। তাহলে তড়িৎ গেলে কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে, বিশেষ করে ধাতুগুলোর মধ্য দিয়ে তড়িৎ গেলে কি হয়, তার হচ্ছে শুধু ভৌত ধর্মের পরিবর্তন ঘটেছে। কিন্তু কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে তড়িৎ গেলে তার রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটেছে। তা সেগুলো কোনগুলো না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা আমরা জানবো পরে হয়তো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কিছু আয়নীয় যৌগ আছে যেগুলো আয়নে ভেঙে যায়, সেইগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর আগে চ্যাপ্টারে আমরা আয়নীয় যৌগ পড়েছি, তাহলে যেই সমস্ত আয়নীয় যৌগগুলো সবই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বুঝতে পেরেছিস? সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ভেতরে যদি তড়িৎ পাঠানো হয় জল মিশিয়ে, তাহলে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে যদি তড়িৎ পাঠানো হয় দেখা যাবে সে ভেঙে যাবে, তাহলে তখন রাসায়নিক বিক্রিয়া ঘটে যাবে। যেমন আমরা সচরাচর যদি একটা গ্লাসে জল নিয়ে একটা ব্যাটারির সাহায্যে দুটো তারকে যোগ করে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, তো দেখা যাবে যে এখানে জল আছে, H2O রয়েছে, এই H2O এর ভেতরে একটা তারের দুই প্রান্ত ডুবিয়ে রেখে ব্যাটারি যোগ করে দিয়েছি। ব্যাটারি যোগ করলে কি হবে, এখান থেকে গ্যাস বেরোতে শুরু হবে, গ্যাস, এখান থেকে এক প্রকারের গ্যাস বেরোতে শুরু হবে। এই যে এটা প্লাস অংশ রয়েছে এটাকে বলা হচ্ছে ক্যাথোড, এটাকে মাইনাস তড়িৎদ্বারকে বলা হচ্ছে পজিটিভ, মাইনাস তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর প্লাস তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার আর এটা হচ্ছে কি ক্যাথোড তড়িৎদ্বার। ক্যাথোড তড়িৎদ্বার, ওই এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এই তড়িৎদ্বারে দু প্রকারের দুটোতে গ্যাস উৎপন্ন হবে, একটাতে দেখবি হাইড্রোজেন গ্যাস, একটাতে অক্সিজেন গ্যাস। যেটা প্লাস তড়িৎদ্বারে সেখানে অক্সিজেন গ্যাস তৈরি হবে, মাইনাস তড়িৎদ্বারে কে তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে এইভাবে দুটো তড়িৎদ্বারে দু প্রকারের গ্যাস উৎপন্ন হতে থাকছে। তাহলে যে তড়িৎ পাঠানোর ফলেই কি হচ্ছে, কি বিক্রিয়াটা হচ্ছে। তড়িৎ না পাঠালে জলে কোনো বিক্রিয়া হবে না। এরকম বিক্রিয়াটা তোরা যদি হাতে নাতে করিস, তো এটা করার সময় সাবধান, ব্যাটারি নিয়ে কাজ করতে হবে। কারেন্টের তার ধরে কখনো জলে হাত ডুবি না, বুঝতে পেরেছি? কারেন্টের যে তার 220 ভোল্টেজ, আর হাত দিয়ে ডুবাবি তো একবার ডুবে রয়ে যাবে, বুঝতে পেরেছিস? সেই জন্য আমরা এই বিক্রিয়াটা রোলা বাড়িতে করবি কখন সাবধানে করিস। ব্যাটারি নিয়ে করবি কোনো ভয় নেই, ব্যাটারি হচ্ছে ডিসি ভোল্টেজ, ডিসি উৎস, ডাইরেক্ট কারেন্টের সোর্স। আর এমনি বাড়িতে যে কারেন্ট রয়েছে এটা কিসের সোর্স, এসি ভোল্টেজ, এর হাই ভোল্টেজ। এখানে এর ক্ষতির সম্ভাবনা বা এখানে বিপদের সম্ভাবনা অনেক বেশি। তো এই পরীক্ষাগুলো আমরা যখনই করব এই ব্যাটারি নিয়ে করলে আমাদের সুবিধা। তো এইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি তড়িৎ পাঠালে কিন্তু এখান থেকে ভেঙে এখানে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়। অনেক সময় তড়িৎ পাঠিয়ে কোনো পদার্থের অন্য উপর কিন্তু অন্য পদার্থের প্রলেপ দেওয়া হয়। যেমন তোরা অনেক সময় শুনিস না, সোনার দোকানে সোনা জলে ডুবিয়ে আনছে, তোরা কার যে সোনার চেনটা হয়তো ক্ষয়ে গেছে, লোহার চেনটা ক্ষয়ে গেছে, তাকে তার উপরে কি করা হচ্ছে, সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, সোনার প্রলেপ দিয়ে নিয়ে চলে আসা হয়েছে। তখন বলছি না সোনার জলে ডুবিয়ে আনা হয়েছে, তোরা শুনেছিস? অর্থাৎ সোনার জল, সোনার সংকেত কি, এই পটাশিয়াম অরোসায়ানাইড, তার সংকেত সোনা জল। সেখানের ভেতরে যে পদার্থটার উপর ধরো রূপার একটা চেন রয়েছে, সেটাকে সোনা করতে গেছে, অর্থাৎ সোনার প্রলেপ নিয়ে চলে আসবে। তাহলে সেটাকে নিয়ে গিয়ে কোথায় ডুবিয়ে রাখতে হবে, মাইনাস তড়িৎদ্বারে। মাইনাস তড়িৎদ্বারে রূপার পাত্রকে ডুবিয়ে রাখতে হবে। মাইনাস তড়িৎদ্বার মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে এটা হচ্ছে রূপা, রূপার সংকেত কি, Ag, আর্জেন্টাম। ধরো এটা রূপার চেনটা ডুবিয়ে রাখছে, আর এখানে সোনার পাত্রটা রাখা আছে এই, আর এখানে সোনার পাতের যে সোনার একটা দ্রবণ নেওয়া হয়েছে, নিয়ে এরকম তড়িৎ পাঠালে ধীরে ধীরে এইটার এই চেনটার উপরে হচ্ছে সোনার প্রলেপ জমে যাবে আস্তে আস্তে, বুঝা গেছে? অর্থাৎ রূপার চেনটা তখন হয়ে যাবে সোনার চেনের রূপান্তরিত। তখন তোরা পরে ঘুরবি, তখন বলবে যে সোনার চেন করে ঘুরছে। কোনো কিছু পড়ার দরকার নেই আজকালকার দিনে, তাহলে বরঞ্চ লোক ছিঁড়ে নিয়ে যাবে। পড়ার দরকার নেই, গলা ফলা এখন টেনে নিয়ে চলে যাবে, শেষে কান ফান কেটে নেবে। তো সেই জন্য সে যাই হোক, এই তড়িৎ প্রবাহ পাঠিয়ে কি করা হচ্ছে, অন্য কোন ধাতুর উপর অন্য কোন যে ভালো দামি ধাতুর প্রলেপ দেওয়াকে এটাকে কি বলা হয়, ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এখানে কি বলা হয়, এটাকে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং। তো এইটা আমরা আজকের এই ক্লাসে যেগুলো বললাম,
তো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা আজকে পড়লাম প্রভাবক, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। এই প্রভাবকগুলো অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে কে কে প্রভাবিত করতে পারে জানলাম। তো এখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন দিচ্ছি, নিশ্চয়ই বলতে পারবি। ধরো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যে দেওয়া থাকবে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, বুঝতে পেরেছিস? প্রশ্ন থাকবে ইলেকট্রোপ্লেটিং কাকে বলা হয়, কি পাঠিয়ে ইলেকট্রোপ্লেটিং করা হয়, তাপ না তড়িৎ? কি পাঠিয়ে ইলেকট্রোপ্লেটিং করা হয়, তাপ না তড়িৎ? তড়িৎ পাঠিয়ে। সাধারণত ইলেকট্রোপ্লেটিং কখন করা হয় না কোনো নিম্নমানের ধাতুর উপর উন্নত মানের ধাতুর প্রলেপ দিয়ে দেবে। যেমন ধরো লোহাতে মরিচা পড়ে যায়, লোহাতে মরিচা পড়ে যায়, তাই লোহার উপর অনেক সময় কি করা হয়, দস্তার প্রলেপ দেওয়া হয়। জিঙ্ক বা দস্তার প্রলেপ দিলে কি হবে, সেটা দীর্ঘস্থায়ী হবে। তো এটাকেও এক প্রকারের ইলেকট্রোপ্লেটিং বলা হয়, বোঝা গেছে? এইভাবে তড়িৎ পাঠিয়ে কিন্তু একটা কমা ধাতুর ওপর এর উন্নত মানের ধাতুকে প্রলেপ দেওয়াকে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এই যে সূক্ষ্ম আস্তরণকে কাজে লাগিয়ে হয়ে যায়। তো এইটা পর্যন্ত আজকে আমরা পড়লাম। তো এখান থেকে তোরা একটা বাদামি রঙের গ্যাসের নাম বল দেখি, তোরা কি জানলি বাদামি রঙের গ্যাসের নাম? একটা বাদামি রঙের গ্যাসের নাম কি? আমরা প্রশ্নগুলো কয়েকটা দিচ্ছি, একটি কতগুলো প্রশ্ন আমরা দিচ্ছি, এই প্রশ্নগুলা করে নিয়ে আসি। একটি বাদামি রঙের গ্যাসের নাম কি? একটি বাদামি রঙের গ্যাসের নাম লেখো, সংকেত সহ, সংকেত সহ লিখতে হবে। 2 নম্বর বলছি, ধরো কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে আমরা কোন গ্যাস পাই? কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক আজকে আমরা পড়ালাম কিউপ্রিক নাইট্রেট। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে, প্রশ্নগুলো তুলে লেখা যায়, উত্তপ্ত করলে আমরা কোন গ্যাস পাবো? 3 নম্বর প্রশ্ন কি, গ্লুকোজের সংকেতটি লেখো। গ্লুকোজ, গ্লুকোজের সংকেতটি লেখো। টার্টারিক অ্যাসিডের সঙ্গে খাবার সোডা মেশালে কোন গ্যাস উৎপন্ন হয়? টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সঙ্গে, টার্টারিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, এটাকে বলা হচ্ছে কি খাবার সোডা মেশালে, খাবার সোডা মেশালে কোন গ্যাস উৎপন্ন হবে? কোন গ্যাস উৎপন্ন হবে? কোন গ্যাস উৎপন্ন হবে? সংকেত লেখো। এটা আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দিচ্ছি, দুটো অজৈব দ্রাবকের নাম লেখো। দুটি অজৈব দ্রাবকের, অজৈব দ্রাবকের নাম লেখো। তারপরে কি, জল, জলকে ধ্রুবীয় দ্রাবক বলে কেন? ধ্রুবীয় দ্রাবক বলে কেন? তারপরে হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং কি? তো এইরকম কয়েকটা যে প্রশ্ন আমরা যতটা পড়ালাম আজ থেকে কয়েকটা দিলাম, প্রত্যেকটার বিক্রিয়াগুলো এখানে লেখার চেষ্টা করবি, যে বিক্রিয়াগুলো। তো এই বিক্রিয়াগুলো দিয়ে মোটামুটি আজকে যেটা পড়লাম তো এটা করে নিয়ে আসিস, বোঝা গেছে?